আওয়ামী লীগের আমলে যখন এইভাবেই নির্বাচন হতো, তারা যখন নির্বাচন করত, তখন বলা হলে বলতো আপনি বিএনপি জামাত। হুম, হুম। এখন যখন তারা নির্বাচন করছে আমরা এবং মামুরা, তখন বলা হবে আপনি আওয়ামী লীগ এই করতে চাচ্ছেন। এটা তো একই কথা। তখন যে কথা হতো রাজনৈতিক পরিসর থেকে একই রকমই কথা বলা হবে। যেটা বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সবাইকে, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তারা যদি না পারে, তারা যদি না, সেটা তাদের ব্যাপার। সেটা তো আর এই সরকারের ব্যাপার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমাদের প্রত্যাশা ছিল। সেটা তারা করেনি, এবং সেইটা না করার পিছনে অনেকগুলো রাজনৈতিক কারণ আছে। রাজনীতির সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে উগ্র সাম্প্রদায়িক যে রাজনীতি, সেটাকে এখানে পেলে পুষে বড় করা হয়েছে। কারণ আপনি দেখেন মৌলিক পরিবর্তনের যে কথা বলা হলো, 18 মাস ধরে কি মৌলিক পরিবর্তন আমরা রাষ্ট্রে দেখলাম? সবচেয়ে উচ্চারিত কি শব্দগুলো? নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ভারতীয় আধিপত্যবাদ। আমরা কি কি মৌলিক পরিবর্তন দেখেছি? মুক্তিযুদ্ধের স্থাপত্য ভাঙা, ইতিহাস বিকৃতি, লাগাতার মাজার ভাঙা, আপনার মানুষকে অপদস্থ করা, একে ভারতীয় দোসর তাকে ভারতীয় দোসর বলে মব সন্ত্রাস করা। যেই মব সন্ত্রাস বাংলাদেশে এইভাবে কখনোই আমরা দেখিনি। আইন নিজের হাতে তুলে নেওয়া, এই অদক্ষ যে সরকার আমরা দেখলাম, সেই পিক অ্যান্ড চুজ করলো। ধানমন্ডির 32 নম্বর আপনার বুলডোজার দিয়ে কয়েক দফা ভাঙা হলো, গণমাধ্যমে হামলা হলো, ছায়ানোট উদিচিতে হামলা হলো। এগুলো কি বোঝা যায়? বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র লেখা হলো যে হানাদার বাহিনী, সেখানে পাকিস্তানি বাহিনী লেখা হলো না। মুক্তিযুদ্ধকে বলা হয় প্রতিরোধ যুদ্ধ। এই সব কিছু দেখে আমাদের কি মনে হয়? যে এইখানে একটা মুক্তিযুদ্ধের যে সপক্ষের রাজনীতি, এটাকে মুক্তিযুদ্ধ শব্দটা আপনি কোথাও শুনবেন না। আপনি জুলাই অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা তো আমাদের চোখের সামনে এই রক্তাক্ত ঘটনা ঘটেছে, কে না অস্বীকার করবে সেটা? ঠিক একইভাবে মুক্তিযুদ্ধকে কি কেউ মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে বাবু আজিজ? কোথায় শব্দ আপনি শুনেন? এই গত 18 মাসে মুক্তিযুদ্ধের নামটি বিসিএস পরীক্ষা থেকে উঠে গেল। আপনি দেখুন না, আপনি যখন বলছেন শহীদের রক্ত শুকায়নি, মুক্তিযুদ্ধের শহীদের রক্ত শুকিয়েছে। এখানে 30 লক্ষ শহীদের যে হত্যার দায়ে যেই অভিযুক্ত রাজনৈতিক দলটি গত 70 বছরের ইতিহাসে সবচেয়ে প্রবল আকার ধারণ করলো, সেইটা কি? কার প্রশ্রয়ে? সরকার কি এই প্রশ্রয় দেয়নি? আপনি দেখুন যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যেই পরিচিত রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অনুপস্থিত বিএনপি ছাড়া। এবং সেইখানে এনসিপি তো 1 বছরের পূর্তি একটা দল, তাদের ব্যাপারে আমাদের এই ব্যাপারে কোনো অভিযোগই নেই। বরং যে তারাও তো প্রত্যাশা, মুক্তিযুদ্ধের পক্ষে। অবশ্যই তারা মুক্তিযুদ্ধের পক্ষে। এবং এই মুক্তিযুদ্ধের পক্ষে বলি কারণ তারা 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট যে গান তাদের কণ্ঠে শুনেছি, এটা তো আমাদের জীবদ্দশায় অনন্য অভিজ্ঞতা। এটা শুধুমাত্র এনসিপি কিন্তু সেই গান গায়নি। বামরা গিয়েছে, আওয়ামী লীগেরও অনেকরা গিয়েছে, সেখানে গিয়েছে। বিএনপি তো 12 বছর আন্দোলন করেছে। সবচেয়ে বড় আন্দোলন করেছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি। 50 লক্ষ কর্মীর বিরুদ্ধে 12 বছর ধরে তারা মামলা করেছে, এবং তাদেরকে বাড়ি ঘরে যেতে দেয়নি 12 বছর। এই এনসিপির যারা নেতৃবৃন্দ, তারা তো কোটা আন্দোলন থেকে এসেছে কয়েকদিন। তার আগে যখন 14 নির্বাচন হয়েছে, একক নির্বাচন, 18 নির্বাচন হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কিন্তু প্রতিবাদের অবস্থায় দেখি নাই। সেই প্রতিবাদী অবস্থা কিন্তু বিএনপিই করেছে। এগুলো সত্য কথা বলতে হবে তো। কিন্তু তারপরেও এই তরুণদেরকে আমরা অবশ্যই তাদের কৃতিত্ব থেকে কোনোভাবেই বঞ্চিত করতে পারি না। যেমন আমরা বঞ্চিত করতে পারি না 71-এর মুক্তিযোদ্ধাদেরকে। এবং যেই জায়গায় আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্যের কথাগুলো আপনার মনে আছে? আপনার মনে আছে ইতিহাস বিকৃতির কথা? আপনার মনে আছে রিসেট বাটনের কথা? আপনার মনে পড়ে যে এনসিপির যেই প্রধান নেতা যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানে 3টি বাক্য আছে যে আমাদেরকে ভারতের সাথে আধিপত্যবাদী যে আচরণ, তাদের সাথে আমাদের বারবার ভারতের কথা বলা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক থাকেনি ইত্যাদি। পাকিস্তানের সাথে বা ভারতের সাথে আমাদের কেন বিশেষ সম্পর্ক থাকবে? কোনো দলের সাথেই তো যেই স্লোগানটি ছিল তাদের, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা ঢাকা। এখন তো আর পিন্ডি শোনা যায় না, এখন এখন তো শুধু দিল্লি আর ঢাকা শোনা যায়। কাজে এই যে পাকিস্তানের সাথে যে প্রীতির সম্পর্কটা, এটা তো অপ্রয়োজনীয়। যেমন অপ্রয়োজনীয় ভারতের সাথে অহেতুক প্রীতির সম্পর্ক। আমরা কারোর সাথেই অহেতুক প্রীতির সম্পর্ক করা উচিত হবে। ধন্যবাদ আপনাকে। জয়লাবিদ্দিন শিশির, আমরা জানি নির্বাচনের আগের দিনে এরকম টাকার ছড়াছড়ি আমরা দেখে প্রায় দেখতাম। এখনো কি আপনি দেখেন কিনা? আজকেও আমরা দেখলাম জামায়াতের একজন আমির, তিনি অনেকগুলো টাকা নিয়ে তিনি আটক হয়েছেন, ঠাকুরগাঁও সম্ভবত। এবং সেই সাথে আজকে আবার দেখলাম কুমিল্লা 14 গ্রামেও ধানের শীষের প্রার্থীর পক্ষেও টাকা দেওয়ার একটা ভিডিও দেখলাম। এই টাকার ছড়াছড়ি জামায়াত, বিএনপি, এনসিপিও করছেন নাকি? দেখেন, প্রথমত হচ্ছে যদি এই ধরনের কেউ নির্বাচনে ভোট টাকা দিয়ে কেনার চেষ্টা করে, যেই দলের হোক, আপনি তো প্রায় সব দলের কথাই বললেন, এনসিপির কথা এখনো আমরা গণমাধ্যমে দেখি নাই।
আমি মনে করি ইলেকশন কমিশন তার যে আচরণবিধির যে আইন আছে আইন অনুযায়ী শাস্তি নেবে। এ ব্যাপারে আমাদের একদম স্ট্যান্ড। কেউ যদি এটা করে, যেই করে সেটা অন্যায়, যে দলে করে সেটা অন্যায়। আমরা বিভিন্ন দল থেকে শুনতে পাচ্ছি এখন এগুলো অভিযোগ আকারে আসছে, রিটার্নিং কর্মকর্তারা এগুলো সিদ্ধান্ত নেবেন বাকিগুলো। যেহেতু হচ্ছে এখানে ওই আমি মাহবুব আসবে যে একটা বললেন মানে আওয়ামী লীগের একটা রাজনৈতিক দল বললেন, আসলে আমি কোনোভাবেই পারতেছি না আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে মানতে, কারণ আওয়ামী লীগ নিজে রাজনৈতিক দল হিসেবে নিজেকে মনে করে না। এবার আপনি যদি আওয়ামী লীগের রাজনৈতিক দল মনে করেন তাহলে আওয়ামী লীগ মনে করে তারা হচ্ছে এখানে ভারতের মানে কায়েমি শক্তি। তারা স্পষ্ট বলেছে ভারত আছে আমরা আছি, ভারত নাই আমরা নাই। তো এখন কি হয়েছে? তাহলে ওরা কি, এটা কি রাজনৈতিক দলের কোনো ভাষা হইতে পারে? আপনার মানে বিমান দিয়ে আমাদের শিশুদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ। আর যদি আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসেবে নিজেকে মনে করে, তাহলে আওয়ামী লীগ তো আত্মপক্ষ সমর্থন করে আদালতে আসতে হবে যে হ্যাঁ আমি দোষী না, আমাকে হয়রানি করা হচ্ছে, আমি আদালতের কাছে আসতে চাই। তো যারা অপরাধী না তারা আদালতে আসুক না, তাদের বিচার হওয়ার পরে তারা রাজনীতি মানে যদি হয় যে হ্যাঁ তারা নির্দোষ, তারা রাজনীতি করবে। তারা তো কিছুই করতেছে, তা পালাই বেড়াচ্ছে। আর হচ্ছে আমাদেরকে বাংলাদেশে শ্রীলঙ্কার তামিল টাইগারদের মতন তারা সশস্ত্র বিপ্লব করবে। কলকাতা বসে প্রেস ব্রিফিং করে, দিল্লি বসে প্রেস ব্রিফিং করে, অনলাইনে হুমকি দেয় অস্ত্র ভাঙবে আওয়ামী লীগ, অস্ত্র নেবে আওয়ামী লীগ, আবার বিপ্লব হবে, আবার মানে দেশ স্বাধীন করবে। তো তুমি দেশ যদি তুমি মানে মনে করো রাজনীতি করবা, তাহলে তো রাজনীতি মাঠে আসতে হবে তোমাকে। মাঠে তো আসতেছে না। এখন মাহবুব ভাই ডাকতেছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ আসতেছে না কেন? এটা কি দোষটা কি আমাদের নাকি? মাহবুব ভাই হয়তো আরো ভালো করে ডাকুক আওয়ামী লীগের, আওয়ামী লীগ আসুক, আমরা চাই আওয়ামী লীগ রাস্তায় আসে, পরিশোধ হোক, আমরা আওয়ামী লীগ আসতে দিচ্ছেন না। না আমরা আমরা আপনারা দেখছেন নাকি আমরা আওয়ামী লীগ তো আগে আদালতে যাইতে হবে, গিয়ে তার দেশে রাজনৈতিক দল সে অপরাধ করে নাই এটা প্রমাণ হবে, বিচার হবে, তার আওয়ামী লীগ আসুক না। কিন্তু আওয়ামী লীগ তা করছে না। তো ওরা তো হচ্ছে এখন মানে জঙ্গি সংগঠনের মতো হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রেস ব্রিফিংয়ে বলতেছে আমরা সশস্ত্র হামলা করব, এখন আমরা অস্ত্র ভাঙবো। আপনি এটা রাজনৈতিক দল মনে করবেন? রাজনৈতিক দলের ভাষা এটা? অস্ত্র ভাঙবো, আমরা অস্ত্র হাতে নিব। আমরা আওয়ামী লীগের এখন যারা পলাতক তারা ভারতের গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ নিচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। ভারতের যে RSS জঙ্গি সংগঠন আছে সেটা তাদের প্রশিক্ষণ নিচ্ছে। আমাদের কাছে তথ্য আসছে বেঙ্গালুরু অফিস খুলছে সাইবার অ্যাটাক করার জন্য, আমাদের সকল আইডিতে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে অ্যাটাক করতেছে। দিল্লিতে রয়ের সাথে বসে বসে সাইবার অ্যাটাক করতেছে। এগুলি কি প্রমাণিত? তা আপনি তো রাজনীতি, সে তো রাজনীতি করতে চায় না, আপনি তারা বলতেছেন রাজনীতি করার জন্য। সে রাজনীতিটা করুক না, দেখি। তার তো অনেক সুযোগ ছিল, ঐতিহাসিক সুযোগ, এবং কোনো সময় সে রাজনীতি করে নাই। ক্ষমতা থাকা অবস্থা রাজনীতি করে নাই, শেখ মুজিবের সময় রাজনীতি করে নাই, এবং ক্ষমতা হারানোর পরও সে রাজনীতি করতেছে না। এখন সে সশস্ত্র বিপ্লব করবে। আর ভাই যেটা বললেন যে এখানে উগ্র সাম্প্রদায়িক যে মানে মব বা উস্কানি, এগুলো দেখেন যেই কোনো সহিংসতার বিরুদ্ধে আমরা একদম স্পষ্ট। কিন্তু আপনি যদি সিলেক্টিভ প্রতিবাদ করেন, এখানে ভেজাল আছে। বাংলাদেশে বামপন্থীরা এই সহিংসতার জন্য, মাজার ভাঙ্গার জন্য দায় দিচ্ছে কাকে? ইসলামপন্থীদেরকে, তাই তো? দেখেন কিছুদিন আগে ইরানে কিন্তু হচ্ছে বিপ্লব হয়েছে, এই বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে কিন্তু মূলত হচ্ছে বামপন্থী সংগঠনগুলো। বামপন্থী কিছু সংগঠন ওই জায়গায় নেতৃত্ব দিচ্ছে। ইরানের ইমাম রেজাইর মাজারে কিন্তু আগুন দিচ্ছে তারা, এবং ইরানের যত সুফি সাধক আছে সবগুলো মাজারে কিন্তু আগুন দিল বামপন্থীরা। আপনি বাংলাদেশে কোনো বামপন্থীদের কন্ডেম করতে দেখছেন? দোষ স্বীকার করতে দেখছেন? ইমাম রেজাই মারা গেছে আরো 500-700 বছর আগে, উনি কি করছে? ওনার মাজারে কেন আগুন দিল? বামপন্থীদেরকে কিন্তু বলতে পারবেন না আপনি। কিন্তু আপনি বাংলাদেশে যারা মাজার ভাঙছে, এই ব্যাপারে তো আমরা সবাই জিরো টলারেন্স। দল হিসেবে এনসিপি সবার আগে বলছে, এবং এনসিপি নেতারা দাঁড়াইছে স্পষ্টভাবে। এখন কারা মাজার ভাঙছে স্পেসিফিক আপনি কোনো দল পাইছেন? এখন আমরা তো বলতে পারি যে এগুলো মানে সরকার তদন্ত করে দেখা উচিত। তদন্ত করে যদি ভালো করে দেখতো, বাংলাদেশে বামপন্থীরা তো থাকতে পারতো এই জায়গায়, কারণ তারা তো ইরানে মানে আপনার মাজার ভাঙছে, আগুন দিছে ইমাম রাজাইয়ের মানে আপনার মাজারে। এখন বাংলাদেশে বামরা কি আগুন দিতে পারে না? সব দোষ কি ইসলামপন্থীরা দিতে হবে? তারপরে বললো যে উনি মব সন্ত্রাসের কথা বলতো। এখন দেখেন টিআইবি কিছুদিন আগে একটা রিপোর্ট দিছে, উনি বিএনপির ভালো বলছে, বলুক, বিএনপি সাধু, একসময় আমাদের সহযোগী ছিল, জুলাইয়ের আমাদের স্টেশন। টিআইবি দেখালো যে জুলাই পরবর্তীতে যত মব হলো, এই মবের 91% হচ্ছে বিএনপি করছে, 7% করছে আওয়ামী লীগ, আর মানে 1% এরকম এনসিপি দেখাইছে। এখন এনসিপি 1% করছে, এটাকেও আমি এখানে জাস্টিফাই করি না, এটাও অন্যায় হয়েছে। কিন্তু 91% মব করছে, সহিংসতা করছে দলীয় কোন দলে 234 জন করছে বিএনপি। এখন এরপরও আপনি বলবেন যে আমরা জুলাই শক্তিরা বা ওই ইসলামপন্থীরা মব করছে, ইসলামপন্থীরা ইয়ে করছে। তো আপনি তো ডাটা সায়েন্সে বিশ্বাস করতেছেন না। এটা তো ডাটা সায়েন্স, এখানে
মানে ডাটার তথ্য দিল 91% মব করছে বিএনপি এবং মানে এর দ্বিতীয় অবস্থায় আবার আওয়ামী লীগ। চিন্তা করা যায় তার ক্ষমতা নাই, তারপরে সে মব করছে, সহিংসতা করছে। আচ্ছা। এখন আপনি কোনো ডাটায় মানবেন না, একজনের উপর একটা স্টোরি টাইপের মানে দায় চাপাই দিবেন, জি, এটা তো হবে না। একটু মাওয়াজির কাছ থেকে শুনে আসি। মাওয়াজিজ, একটু বলি এই প্রসঙ্গে। আমি আপনাকে আরো যুক্ত করে দিই। উনি বলছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলও না, একটা জঙ্গি সংগঠন। আর যদি টিআইবি রিপোর্ট, আমি বলছি না, সহিংসতা, ওরা নিজেরা জঙ্গি হামলা করবে, সশস্ত্র হামলা করবে, দিল্লি থেকে প্রেস কনফারেন্সে ঘোষণা দিচ্ছে কিন্তু। জি জি, কি করে শুনলাম জব? তো, জি। কয়েকবারই শুনলাম এই কথাগুলো। তো শুনেছি শেখ হাসিনার মুখে বিএনপি ও জামাত সম্পর্কে 12 বছর, যে এরা তো কোনো রাজনৈতিক দলই না, এরা তো খালি আগুন দেয়। রাষ্ট্রীয় ইয়াতে কান্নাকাটি আমরা দেখেছি, যে মেট্রো রেলে গিয়ে কান্নাকাটি করছে, মানুষ মারা যাচ্ছে, উনি কান্নাকাটি করছেন। যখন লেখা হলো দেওয়ালে যে নাটক কম করো প্রিয়, এইখানেও বলতে হয় নাটক কম করো প্রিয়, একই জিনিস। কাজে এটা নিয়ে খুব বেশি বলবার কিছু নাই। মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক সহিষ্ণুতা। আপনার প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, আপনি খেলতে নেমেছেন, মেসি আপনার প্রতিদ্বন্দ্বী আর মাহবুব আপনার প্রতিদ্বন্দ্বী, আপনি কার সাথে খেলবেন? আপনি মাহবুবের সাথেই খেলবেন, মেসি না থাকলে সুবিধা। যাদের ভোট শতকরা 40% সর্বশেষ পর্যন্ত গ্রাহ্য এই নির্বাচন, ব্যাপারে আমি বলবো, অবশ্যই বলবেন, সর্বশেষ নির্বাচন পর্যন্ত 40% ভোট। এবং সেই ভোট এখন কিভাবে নিতে হবে, এই সারাদিন কান্নাকাটি শুনি যে আওয়ামী লীগের কে কাকে নিরাপত্তা দিবে, সেটা বিএনপিও বলছে, জামাতও বলছে, এনসিপিও বলছে। কিন্তু আওয়ামী লীগ তো বিএনপিকে ভোট দিতে চায় বলছে। আওয়ামী লীগ কাকে ভোট দিতে চাবে এটা তাদের ব্যাপার। আমি তো আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলছি না, আমি বলছি সরকারের দায়িত্ব। আমি কিন্তু বারবার এনসিপি কি করলো না করলো সেটাতেও আমি কিন্তু বলছি, এনসিপি তো তার খেলায় জিততেই চাইবে। সে মেসি না থেকে মাহবুবের সাথে খেলতে তার ভালো লাগবে না? আওয়ামী লীগের চাইতে তার চাইতে নিজে নিজে অন্তত 30টা সিটে তো সে দাঁড়াতে পেরেছে।